দিদি কেমন আছেন? আসুন আসুন। নমস্কার। নমস্কার দিদি, ওয়েলকাম সবাইকে। আমরা অরিজিৎ অফিসিয়াল ব্লগে চলে এসেছি। আজকে রূপাদির সাথে আড্ডা মারবো, রূপা মজুমদার। এবং দিদি আর একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে দিদি কিন্তু দুর্গা সম্মান 2023 এর ওয়ান অফ দ্য অ্যাওয়ার্ড। একদম। তো দিদি কি মনে পড়ছে দিনগুলো? হ্যাঁ নিশ্চয়ই মনে পড়ছে। বই মানে আমার যেটা সব থেকে খুব মানে মনে হয় সেটা হচ্ছে যে আপনি খুব মেথডিক্যালি কাজগুলো করেন। মানে প্রথম হয়তো 1 বছর আগে বললেন যে আপনি কনসেন্ট আছে কিনা। তো আমি আবার প্রথমে তখন একটু ভাবলাম যে কনসেন্ট আছে, দুর্গা সম্মান শুধু শুধু তো লোকে দেয় না, তার মানে কি এর পেছনে আর কোনো রকমের গল্প আছে কিনা। তো আমিও 2-1জনকে ভেরিফাই করলাম। মানে আমি প্রথমে বললাম কারা পেয়েছিলেন আগের বার। তা আপনি আমাকে বললেন যে এই লিঙ্কটা দিলাম, আপনি যদি একটু দেখে নেন। তো একটু সময় হচ্ছিল, তারপরে সময় করে দেখলাম 2-1জন জানাশোনা পেরিয়ে গেল, তাদের আমি ভেরিফাই করলাম যে হ্যাঁ আচ্ছা উনি মানে ইন লিউ অফ সামথিং বা হোয়াটস রিয়েল স্টোরি বিহাইন্ড দিস। তো বলে না না, উনি এটা মানে এটা ওনার মানে এটা উনি করেন, এভাবেই উনি ফেলিসিটেট করেন এবং এটা ওনার এর পেছনে কোনো গল্প নেই। ভীষণ ট্রান্সপারেন্ট একটা জিনিস। তখন আপনি বারবার আমাকে জিজ্ঞেস করছেন ম্যাডাম আপনার কনসেন্ট আছে কিনা। আমি একটু সময়টা নিয়েছিলাম, কনসেন্ট দিলাম। আসলে এইটা একটা অদ্ভুত জিনিস, মানে যেহেতু এটা কোনো পেড অ্যাওয়ার্ড নয়, আমার টাফ লড়াই হয়ে যায় মানুষকে, যে প্রত্যেকবার যে দুর্গাদের আমি সিলেক্ট করি তারা বুঝে উঠতে পারে না যে এটা পেড নয়, মানে এটা পেড কিনা বুঝতে উঠতে পারে না, যে এতে লোকটা কিছু বলছে না, তার মানে কি হিডেন রয়েছে, দুদিন পর বলবে। কিন্তু আমি প্রত্যেককে এটাই বলি যে দুর্গা সম্মান ইজ নট আ সিঙ্গল পেড অ্যাওয়ার্ড শো। এখানে 1 টাকা দিয়েও কাউকে ফর্ম ফিল আপ করতে হয় না, কোনো ফর্মালিটিস নেই, খালি অ্যাওয়ার্ডের কিছু প্রসিডিং থাকে, সেইটাকে কমপ্লিট করা এবং অ্যাওয়ার্ডটা নিতে। এবং সেই প্রসেসগুলো এত মেথডিক্যালি আপনি হোয়াটসঅ্যাপ করে বলছেন এই সময় আমি আপনাকে একটা ফোন করব, তারপরে হয়তো ওখানে আপনি একটা ভয়েস ক্লিপ পাঠালেন, মানে একটা রেজিস্ট্রেশন, মানে একটা ফর্ম ফিল আপ হলো, ছবি পাঠানো হলো, আপনি বললেন এই ডেট থেকে আমরা প্রমোশন শুরু করবো না। আমি খুব অবাক হয়ে গেলাম, 1 বছর ধরে পুরো ঘড়ির মানে সে নির্ঘণ্ট যেরকম করে বেরোয় পুজোর নির্ঘণ্ট, সেরকম করে একটা ঘড়ির নির্ঘণ্ট মানে ক্যালেন্ডার মেনটেন করে সেটাকে জানি আজকে এই প্রমোশন হলো, আজকে আপনার এই ক্লিপটা যাবে, আজকে আপনার এই ছবিটা যাবে, আজকে এইটা হবে, মানে করে 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 আলটিমেটলি মানে একটা হয় না, তখন হাইপ তৈরি হয়ে গেল আমাদের মধ্যেই যে something really is happening and I'm going to achieve something. এবং তারপরে যে অনুষ্ঠানটা হলো এত পরিষ্কার পরিচ্ছন্ন সময় মেনে ভীষণ সুন্দর। মানে আসলে দিদি এইটা দিদি আমার মধ্যে ডেভেলপ হয়েছে যেহেতু 30 ইয়ার্স আমি একটা টেলিভিশন চ্যানেলের বিভিন্ন চ্যানেলের সাথে যুক্ত ছিলাম। তো ওইখানে যে সিস্টেমের একটা ওয়ার্ক পদ্ধতি বা একটা ওয়ার্ক কালচার, সেটা আর আমি ছোট থেকে খুব মেথডিক্যালি, মানে আমি পড়াশোনার ক্ষেত্রে বা যা করতাম বা এখনও আমি সিস্টেমের বাইরে কিছু করি না। আর আমি দিদি সব লিখিত করি, আমার যা যা প্ল্যানিং হয় আমি আগে সব লিখি। মানে এখন হয়তো টেকনোলজি এসে গেছে, অনেকে লিখতে চায় না, অনেক কিছু রয়ে গেছে রিস্টোর করা, অনেক দরকার আছে, ফোনেই সব কিছু মেমোরি হয়। তাহলেও মনে হয় আমি সব লিখি এখনো, আজকে কি করব, এই সপ্তাহে কার কার সাথে কখন ফোন করবেন সেটাও আগের থেকে বলে দিলেন, কখন কি করবেন। ভেরি গুড, আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় আমার যা গ্রোথ বা আমি যা নিজের অস্তিত্বটাকে নিয়ে অরিজিৎ অফিসিয়ালটাকে তৈরি করার ক্ষেত্রে হয়তো আমি মেথডিক্যাল বলেই আমি ডেভেলপ করতে পারছি বা এগোতে পারছি। তো দিদি আজকে যে জন্য আমি আপনার কাছে এলাম, এই বছরে রৌনক পাবলিকেশন তো কিছু নিয়ে আসছে সারপ্রাইজ, একটু যদি রৌনক পাবলিকেশনটাকে নিয়ে বলেন। আচ্ছা, রৌনক পাবলিকেশন এটা আমার নিজের উদ্যোগ, ভীষণ মানে খুব খুব মানে রৌনক পাবলিকেশন ইজ স্টিল আ বেবি, সবে একটা মানে জন্মেছে এরকম একটা। তো 2023 মার্চ থেকে আমার ছেলের নাম অ্যাকচুয়ালি রৌনক, ওর নামেই আমি করেছি এটা। আমার ছেলের জন্মদিন 12ই মার্চ, আমি এটা আমার পাবলিকেশনের যাত্রা শুরু হয়েছে 11ই মার্চ থেকে, বার্থডে E4। তো রৌনক পাবলিকেশন প্রথম ইভেন্ট, বেশ কিছু ইভেন্ট করেছে। আমরা উইমেন্স ডে করেছি, আমরা জেন্ডার ইনক্লুশন নিয়ে কাজ করেছি, আমরা চিলড্রেন্স ডে করেছি, মানে নানা রকম প্যানেল ডিসকাশন করে, কোনো অনুষ্ঠান করে এগুলো করেছি। আর তারপরে বই তো আছে, বইটা তো মূল মানে বিষয়, পাবলিকেশনের মূল বিষয় বই, এবং আমি বইয়ের জগতের মানুষ। তো
বই আমার গত বছরে 5টা বেরিয়েছে, মানে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত 5টা বেরিয়েছে, মার্চ থেকে মার্চ পর্যন্ত 5টা বেরিয়েছে, ইংলিশ বাংলা। আমার বাংলা এবং ইংলিশ, মূলত আমি ইংলিশ বই নিয়ে ট্রান্সলেশন, মানে আমার একটা কি বলবো, একটা যেটা আমি ভেবেছি সেটা হচ্ছে যে বাংলা সাহিত্য নিয়ে তো কাজ হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে, প্রচুর প্রকাশক কলেজ স্ট্রিটে আছেন এবং বাংলা কাজ হচ্ছে, কিন্তু বাংলার কাজটা যদি আমরা বিদেশের দরবারে গ্লোবালি যদি আমরা পৌঁছতে না পারি তাহলে তো কাজটা রয়ে যাচ্ছে একটা স্বল্প পরিসরে। দেখুন, নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন কারণ ওটা উনি অনুবাদ করেছিলেন বলে। ওটা যদি অনুবাদ না হয়ে থাকতো, যদি উনি ওইভাবে লন্ডনে না যেতেন, ওটা নিয়ে ডায়েরিটা, মানে অনেক ঘটনা, ট্রেনে হারিয়ে যাওয়া, সেগুলো আমরা সব জানি, কিন্তু ওই জিনিসগুলো না হলে নোবেল পুরস্কারটা কি আমাদের ভারতবর্ষে আসতো বা এশিয়ার প্রথম নোবেল পুরস্কার আসতো না। আমাদের এখানে কিন্তু সাহিত্য নিয়ে 3 বারুজ্জে যে কাজ করেছেন বা তার পরবর্তী সময় যে কাজ করেছেন, বা শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র নমস্য ব্যক্তি, মানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু নোবেল পেতে পারতেন, কিন্তু হয়তো সঠিকভাবে সেটা অনুবাদ হয়নি। সেজন্য আমার খুব, মানে যেহেতু আমি বাইরের অনেকগুলো এনআরআই মানে অনাবাসী ভারতীয়দের সঙ্গে যুক্ত কাজকর্ম সূত্রেই আর কি, আমার মনে হয় তাদের কাছে পৌঁছানো উচিত। এবার তারা নয় বাংলা পড়বে, কিন্তু তাদের পরের প্রজন্ম বাংলা পড়তে একটু হোঁচট খায়। সেজন্য আমি ট্রান্সলেশন বা অনুবাদের ব্যাপারটা আমি খুব বেশি করে সক্রিয় এই ব্যাপারে, এবং অল ওভার ওয়ার্ল্ড বা অল ওভার ইন্ডিয়াতে, ভারতবর্ষে দিয়ে শুরু হোক না, সেখানে বাংলা বইগুলো যাতে ভালোভাবে যায় সেরও একটা আমার কাজ হচ্ছে আর কি। এবার আমার এই বছরে বই আসছে, একটা তো হচ্ছে কাজই করছিলামই আমি, এটা অভিক চন্দ্র, এটা অভিক চন্দ্র, উনি বরুণ চন্দ্রের ছেলে, সুপুত্র, উনি আনটাইমলি ওনার ডেথ হয়। তা ওনার 5টা ছোটো ছোটো প্লেস, হ্যাঁ, বিউটিফুল ইংলিশ প্লেস, ছোটো ছোটো নাটক, তো সেটার একটা বই হচ্ছে। অভিক সরকার বাংলার খুব নামকরা একজন সাহিত্যিক, অভিক সরকারের একটি ইংলিশ অনুবাদ হচ্ছে। রূপক সাহা, উনিও বাংলার খুব নামকরা একজন সাহিত্যিক, ওনার একটা ইংলিশ অনুবাদ হচ্ছে। এছাড়া মেডিকেল কলেজের 100 বছরের হিস্ট্রি নিয়ে একটা নন ফিকশন বই হচ্ছে, নন ফিকশন বই হচ্ছে একটা। এই যে জেব্রা আমাদের কলকাতা শহরে হর্স ড্রিভেন ক্যারিয়েজও দেখেছে, জেব্রা ক্রসিং থেকে শুরু করে, হর্স ড্রিভেন থেকে শুরু করে, এখন তো আমরা মানে ট্রান্সপোর্টের কোন জায়গাতে উঠে গেছে, এর একটা ট্রানজিশন, এটার ওপর একটা বই হচ্ছে। হ্যাঁ, তো এরকম বেশ বেশ কিছু, আমি কিছু মিস করলাম হয়তো। আরেকটা খুব মানে অভিনব বই হচ্ছে, সেটা হচ্ছে আপনার গীতিচিত্র, মানে গানকেও আঁকা যায়, এবং এটা এর মুখবন্ধ অজয় চক্রবর্তী করে দিয়েছেন, যে গান মানে একটি কলেজ, একজন প্রফেসর কলেজের কম্পিউটার সায়েন্সের প্রফেসর, কিন্তু উনি ওটা করছেন যে গানকেও আঁকা যায়, এবং অদ্ভুত সুন্দর কালার। বইটা করছি, ওটা কিছুদিনের মধ্যে প্রকাশিতব্য, দেখা যাবে যে কীভাবে স্বরলিপিগুলোকে গানে আঁকা হয়েছে আর কি। আজকের এই দিদিকে কেন ধরলাম বুঝতে পারছিলেন তো, যে এই অনেক কিছু রহস্য যেটা আগামী দিনে দিদি তৈরি করছে এবং নিয়ে আসছে, সেটা আচমকা, মানে এটা প্ল্যান করে কিন্তু হয়নি। দিদির সাথে আমি দেখা করবো বলেছিলাম, যে দুর্গা সম্মান পেয়েছিলেন, তারপরে তো আর মিট করতে পারছি না, দিদি একটু আসবো, এসে দিদির সাথে গল্প করতে করতে এই ব্লগটাও ম্যানেজ করে ফেললাম। তো আমি ম্যানেজ মাস্টার, তো খুব ভালো ম্যানেজ করতে পারি। তো এই ম্যানেজ করতে গিয়ে এই রহস্যগুলো বেরোচ্ছে। দিদি, একটা জিনিস আমার খুব মনে হয় যে বই এখন, মানে আগে বই পড়া, বই পাবলিকেশন করা, বই রিলিজ করা, বই মার্কেটিংয়ের একটা পদ্ধতি ছিল, এবং এখন ক্রমাগত দর্শক শ্রোতা সবাই চেঞ্জ হচ্ছে এবং সব স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ হচ্ছে। এখন যে ট্রেন্ডটায় আমরা যাচ্ছি বা চলছি, এবং আপনি যেহেতু গ্লোবাল বইটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনার কাছে হ্যাডেলসগুলো কি ফেস করছেন? না, একটা তো বইয়ের পাঠক সংখ্যা কিছুটা তো হলেও আগের থেকে কমেছে, এবং সেটা খুব স্বাভাবিক। দেখুন, যুগের সঙ্গে সঙ্গে সব কিছু, টিভির দর্শকও কমে গেছে, হ্যাঁ, এবং যদি আপনি বলেন যে আকাশবাণী, তারও শ্রোতা কমে গেছে, কিন্তু কমে গেছে মানে সেই শ্রোতারা হারিয়ে যায়নি, শ্রোতারা আছে। আমরা ওটাকে বিবর্তন করে অন্য রূপে তাদের কাছে সাজিয়ে দিচ্ছি আর কি। যেমন এখন FM গুলো এখন রম করে চলছে ভীষণ চলছে। FM এর আমরা কি নাটক, শ্রুতি নাটকটা হয়তো অন্য ফর্মে এখন বই ভাবে চলে আসছে, অডিও বুক হিসেবে গল্প পড়া, গল্প পাঠের আসর হয়ে গেছে, ইউটিউবে গল্প আপনি নিজে ইউটিউবের একজন সুবিখ্যাত মানুষ,
মানে আপনার প্রচুর ব্লগস এবং ইউটিউবে সমস্ত কিছু আমরা আপনাকে দেখতে পাই। তো ইউটিউবে গল্প পাঠের আসর হয়ে গেছে। সুতরাং মাধ্যমগুলোর পরিবর্তন হচ্ছে বা বলা যায় বিবর্তন হচ্ছে, কিন্তু মানুষগুলো একই রয়ে গেছে। সুতরাং আমি যদি বলি বইয়ের পাঠক হারিয়ে গেছে, আমি ভুল বলছি। বইয়ের পাঠক হারিয়ে গেছে না, বইয়ের পাঠকরা এখন বইটা শুনছেন বা বইটা দেখছে। এবার আমরা প্রকাশকরা যদি আমরা বলি যে না আমরা তোমাদের শোনাবো না, তোমাদের দেখাবো না, আমরা এইভাবেই থাকবো, সেটা আমাদের ভুল। সুতরাং আমাদেরকে বিবর্তন হতে হবে। আমরা বইটা পাঠ যাতে করতে পারে, তাদের কাছে আমরা সুন্দর করে একটা পাঠ হোক, সেখানে আমরা দেখবো যে আমার পাঠটা যেন, আমার বইয়ের যে পাঠটা, সে পাঠটা যেন সুন্দর করে হয়, প্রেজেন্টেশনটা যেন ভালো হয়। এবার যিনি বইটা থেকে ওয়েব সিরিজ করছেন, বা যিনি, আমি যেহেতু হইচইর সঙ্গেও মানে আমার একটা ইয়ে আছে, ওদের সাথে কাজকর্ম করি, SPF, তারপরে কি বলে বইটা যেন সুন্দর করে ফিল্ম যখন হয়, ফিল্মায়ন যখন হয়, আমরা বলি চলচ্চিত্রায়ন, তখন যেন সুন্দর করে হয়। মানে এই জিনিসগুলো আমাদের কিন্তু মূলত কর্তব্য। বই আছে প্রিন্ট আকারে থাকছে, বইটার কন্টেন্টটা চলে যাচ্ছে অনেকের কাছে, পাঠকটাই তারা হয়ে যাচ্ছেন শ্রোতা, আবার কেউ ওই কন্টেন্টটাই হয়ে যাচ্ছেন দর্শক। সুতরাং মানুষগুলো আছে, আমাদেরকে বিবর্তিত হয়ে হয়ে তাদের কাছে পৌঁছতে হবে। আপনি এই যে গ্লোবাল নেটওয়ার্কিং বা মার্কেটিংয়ের একটা ভিশনকে নিয়ে এগোচ্ছেন রৌনক পাবলিকেশনের থ্রু দিয়ে, আপনি কোন কোন দেশ থেকে মানুষদের, রাইটারদের কিভাবে কানেক্ট করছেন, বা আপনার কি প্ল্যানিং, মানে এই ধরুন সেখানে পাবলিকেশন বা পড়ার দর্শক ওনারা পেরে উঠছেন না, তো এই টাই আপগুলো আপনি কি করে তৈরি করার চেষ্টা করছেন? আচ্ছা, আমি এমনিতে বলি কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ইন নর্থ আমেরিকা, যারা NABC করে। NABC তো সকলেই মোটামুটি জানেন, নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স, সেটা বহু বছর ধরে হয়, 45 বা 46 বছর ধরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তো তার যে বডিটা, মানে যে মানে শুরু করে যে বডিটা, গভর্নিং বডি, সেটা হচ্ছে কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ইন নর্থ আমেরিকা। আমি তাদের অনারারি মেম্বার, লাইফ মেম্বার, এবং আমি ওদের যে মুখপত্র সংবাদ বিচিত্রা, ওখানে আমার দেখবেন রাখা আছে, ওটাও আমি এখান থেকে করি। তো সেই সূত্রে প্লাস আমি NABC-তে বেশ কয়েকবার গেছি, ওদের লিটারারি সেমিনারগুলো কোচেয়ার করেছি, বা লিটারারি সেমিনারের অ্যাডভাইসার হয়ে গেছি, স্পিকার হয়েও গেছি। তো ওদের সাথে আমার একটা আত্মিক যোগাযোগ সম্পর্ক তৈরি হয়ে গেছে। এবার আমি ওখানে গিয়ে দেখেছি, বুঝেছি যে ওরা বাংলা সাহিত্যকে এতটাই কদর করে এবং ভালোবাসে, এবং ওই সাহিত্য জগতের সঙ্গে সম্পৃক্ত হতে চায়, সেটা হয়তো দূরত্বের জন্য হয়ে ওঠে না, কিন্তু এখন তো ডিজিটাল মাধ্যম হয়ে গেছে। তো সেই জন্য আর কি ওনাদের অনেককে এখানে লেখার সুযোগ করে দেওয়া, বা ওনারা এখানকার লোকেদের লেখা পড়তে চায়, ওই সংবাদ বিচিত্রার মাধ্যমে লেখা ওদের ওখানে পাঠানো। বা আমি নিজে একটা রৌনক কমিউনিকেশনস ওখানে করেছি, নিউ ইয়র্ক সিটিতে, ওটার একটা ওখানকার একটা নেটওয়ার্ক না থাকলে রৌনক কমিউনিকেশন ওখানে আছে। তো আমার বইগুলো ওখান থেকে প্রকাশ হওয়া, বা ওখানে যে লাইব্রেরিগুলোতে পৌঁছে দেওয়া, বা ওখানকার লেখকরা যাতে এখানে আমাদের এখানে, আমি এটা খুব মানে একটু একটু শুনতে খারাপ লাগবে। এবার আমি নিউ ইয়র্ক বইমেলা থেকে ওই একই কথাই আলোচনাতে ছিল যে অনেকে না বই করতে চান, এখন তো সেলফ ফিনান্স ব্যাপারটা অনেকটা এসে গেছে, কিন্তু ট্রান্সপারেন্সি ব্যাপারটা ওখানে একদম নেই। মানে খুব আর্থিকভাবে তাদের মানে হয়তো লগ্নি করলেন একটা বই আমি করছি, 100 কপি নিজে আমি কিনবো, কিন্তু সেটা না মানে প্রকাশকদের কাছ থেকে ওনারা অনেক সময় ভুলভাল অনেক কিছু হয়ে যায়, ঠিক মতো চুক্তি হয় না, যা ছাপানোর আসলে কোথাও গিয়ে মানে ওদের স্বপ্ন, একটা প্যাশন আর স্বপ্ন, এবং সেটাকে সাস্টেইন করে এগিয়ে নিতে গেলে কিন্তু উভয় দিক থেকে একটা মানে ওনারা তো একটা বিশ্বাস করে কোথাও কিছু করছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন না, বিশ্বাস করে কোথাও সেখানে একটা বিশ্বাসের একটা ঘাত প্রতিঘাত তৈরি হয়, মানসিকভাবে ওনারা আহত হন যে অনেক সময় যে আমি এটা করলাম কিন্তু সেটা ঠিক মতো করে কাজটা হলো না। তো এইটা যাতে ট্রান্সপারেন্টলি অনেকে ওখানে করতে চান, তা সেই বইগুলো এখানে আমি সেগুলো তদবির করে যারা করছে তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি আর্থিকভাবে কোনো লেনদেন নিয়ে করি না, বা ভালোবেসে করি, প্যাশন নিয়ে করি। আর অনেক পাবলিকেশন থেকেও আমি অনেক NRI এর বই করছি, এবং সেই বইগুলো যাতে যথাযথভাবে ঠিকমতোভাবে হয়, ওরকম মানে যাতে ওনারা আর মানসিকভাবে হ্যাঁ আহত না হন আর কি, সেইভাবেই করছি। মিসগাইডেড যাতে না হয়, ট্রান্সপারেন্সি রেখে করা, এবং ঠিকভাবে পৌঁছে দেওয়া তাদের কাছে, বা এখানে ঠিক মতো করে অ্যাভেলেবেল করা, বুক করা, কিন্ডল ভার্সন করা। তো এই আর কি, তারা একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছে যে আমি বইটা করে আমি। দেখুন আজকে কোনো কিছু যদি গ্রো হয়, এগোয়, তারা কিন্তু আস্তে আস্তে আপনার সাথে নেটওয়ার্কিং করা এগোনো, এবং
আমিও দেখুন আমার পুরো সংস্থা বা অর্গানাইজেশন সবটাই কিন্তু কপি পেস্ট এই কারণে শব্দটা বললাম। আমি প্রথম বছর 2017 যখন শুরু করেছিলাম, আমার টোটালটাই নেটওয়ার্কিং ওরিয়েন্টেড, নেটওয়ার্ক থেকে এই পুরো অর্গানাইজেশনটা চলে এবং মানুষ দেখে দেখে জোরে। যেভাবে আজকে শক্তি সম্মান, দুর্গা সম্মান আপনার সাথে আজকে বসে এই ব্লগটা তৈরি করছি, যেভাবে তৈরি করছি, সেইটার একটাই সুবাদে হয়েছে সম্পর্ক। আমি খুবই ফোকাস, অনেস্টি নিয়ে কাজগুলো করার চেষ্টা করি, ডেভেলপ করার চেষ্টা করি। দিদি আমার অনেক শুভেচ্ছা রইল, এবং যারা এই ব্লগটা দেখছেন দিদির পাশে থাকুন, রনক পাবলিকেশনের পাশে অতি অবশ্যই থাকবেন এগিয়ে যাওয়ার জন্যে। আবার আমি দিদির এবার পরের যে এটা আসবে লেট স্টকের একটা এপিসোড দিদির সাথে আমার আসবে, এবং সেইখানে বইগুলো তখন হাতে নিয়ে দেখাবে দিদি প্রত্যেকটা বই। আরেকটা বই নাম বলতে ভুলে গেলাম, ডক্টর শ্যামল চক্রবর্তী, খুব হাসির রম্য রচনা, একটা স্যাটায়ার আছে ওর মধ্যে, বিনতি মানে নামটা পরে বলবো। যাই হোক, মানে হাসছেন কেন, মানে মজা আর কি, যেটা আমরা ভুলেই গেছি, আমরা তো হাসতেই পারি না, হাসতে গেলেও পয়সা দিয়ে এখন ক্লাবে যেতে হচ্ছে, হাসতে হচ্ছে। তো মানে একটু অন্য রকমের বই করার চেষ্টা করছি। পাঠকরা যারা বা দর্শকরা বা শ্রোতারা যারা থাকুন, সঙ্গে থাকুন, অরিজিৎ বাবুর সঙ্গে থাকুন, কারণ উনি একটা অন্য রকমের কাজ করছেন, এবং স্বচ্ছতার সঙ্গে, যেটা খুব দরকার জানেন তো, মানে ভরসার জায়গাটা যাতে অটুট থাকে, যাতে স্বচ্ছতাটা থাকে, কারণ মানুষ আফটার অল তো ভরসায় বিশ্বাসে বাঁচে, সেটা নষ্ট করা উচিত নয়। আপনি যেভাবে করেন স্বচ্ছতা নিয়ে সবকিছু একটা, তো এই স্বচ্ছতার মানে দুরকম ব্যাখ্যা হয় দিদি। কিছু সংখ্যক মানুষ আমাকে বোকা ভাবে, যে একে বোকা লোকেরাই উইদাউট আর্নিং বা উইদাউট এই নিয়ে করে, কিন্তু আমি বোঝাই তাদেরকে, আমি স্পন্সরশিপ বা হার্ড মার্কেটিংটা করি, সেটাই হচ্ছে আমার হার্ডওয়ার্ক, সেটাই আমার গ্রোথ। তো আমার শর্টকাট জীবনে দরকার নেই। আমি যদি কাজটা জানি, আমি খেটেই তৈরি করব, আমার শর্টকাট দরকার পড়বে না। দেখুন, একটা কথা আমি শেষে বলি, আমরা এসেছি খালি হাতে, যাবো খালি হাতে, এটা খুব সাইড বেনিফিট, মানে একটা ফিলসফির কথা হয়তো লোকের শুনে হাসবেন, কিন্তু আমি যা করব এখানেই রয়ে যাবে। সুতরাং বেশি অত কিছু করার পাওয়ার জন্য করে রাতের ঘুমটা নষ্ট করা, মনের মধ্যে সবসময় অশান্তি রাখা, লাভ কি? দরকার নেই। মানে রাত্রে আপনি ঘুমোতে যাবেন আরাম করে, আনন্দ করে, আপনার ফ্যামিলির সঙ্গে, পরিবারে যে আছে, আমার ছেলে আছে, মানে যা তাদের সঙ্গে আপনি আনন্দে থাকবেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লিভ ইউর লাইফ, এটাই তখন আপনি গিয়ে কিছু যেতে পারবেন না। এত ঘাত প্রতিঘাত, হিংসে, মারামারি, আমি এই নেব, ওই স্পন্সরশিপ, লাভ কি? মানে যেটা ডেস্টিনিতেই যে লেখা আছে কপালে, উপরওয়ালা লিখে পাঠিয়েছে, সেটাই থাকবে। তো দিদি, ব্লগটা শেষ করার আগে রনকের আগামী দিনের স্বপ্নটা কি, সেটা নিয়ে শেষ করব। আমি অবশ্যই ক্রস কন্টিনেন্ট কালচার ডেভেলপমেন্ট, যেটাকে আমি খুব বেশি বিশ্বাস করি, যে একটা সময় যেটা ছিল বাংলার, মানে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এরকম একটা ব্যাপার ছিল, তাই তো? ঠিক বললাম তো আমি? তো এরকম আর কি, মানে বাংলা সাহিত্য, আমি যেহেতু বাংলা সাহিত্য এবং কৃষ্টি এবং কালচার নিয়ে কাজ করি, শিল্প কালচার সব নিয়ে, তো সেটা গ্লোবালাইজড হোক, বাঙালি যেখানেই, বাঙালি তো এখন সর্বত্র ছড়িয়ে আছেন, মানে একটা মানে পিপল শুড লুক আপ টু বেঙ্গলিজ, বেঙ্গল wherever the world, শুধু বাংলার বাঙালি বলবো না, বেঙ্গলিজ বা ভারতীয়, সবাই একটা আমাদের যে বহু বছরের একটা ঐতিহ্যশালী আমাদের কালচার, সেই কালচারটা থাকুক, অটুট থাকুক, মানুষ সেটাকে শ্রদ্ধা করুক, এবং সেটা আমরা যেহেতু এই জগতের সঙ্গে আছি, আমাদের কাণ্ডারি হয়ে এটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত, যাতে এটা রয়ে যায় ভালোভাবে, মানুষ এটাকে মানে, স্বীকার করে, ভালোবাসে, এটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক। এটা শুধু দিদির স্বপ্ন নয়, এটা আমাদের প্রত্যেকেরই স্বপ্ন। আমরা যেন এইভাবেই বেঙ্গল, বাঙালিয়ানা এবং সারা ভারতবর্ষের বাঙালি যেখানে আছেন, সবাই একত্র হয়ে এক জায়গায় বলতে পারি যে আমরা গর্ববোধ করি, আমরা বাঙালি বলে, আমরা বাঙালি, আমরা ভারতীয়, আমরা দেশ আমাদের এগোচ্ছে, আমরাও এগোচ্ছি, একদম এটাই আর কি, পজিটিভ, মানে উই শুড বি প্রাউড টু বি আ ইন্ডিয়ান। একটু পজিটিভিটি স্প্রেড করি, সারা অনেকে অনেক নেগেটিভিটি স্প্রেড করে, দরকার নেই, আমরা একটু পজিটিভিটি স্প্রেড করি, ভালো থাকি। আজকের ব্লগটা দিদি এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। আচমকা ব্লগটা ঘুরলাম, এটা কিন্তু প্রিপেয়ার না, আনপ্রিপেয়ার না, আমি তো জানতাম না দিদি আবার রাজি হয়ে যাবে কি না, কি বলবে, আমি অ্যাপ্রোচ করলাম, দিদি বললো হ্যাঁ করুন, কোনো অসুবিধা নেই। তো সবাই সঙ্গে থাকুন অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর
আমার যে মেন চ্যানেলটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। মেন প্রজেক্টগুলো আগামী দিনে দিদির সাথে আমি অনেকগুলো কাজ প্ল্যান করছি, নিয়ে আসবো। আমার একটা শো হয় বুকস টু রিড বলে, যারা আমার মেন চ্যানেলে আছেন নিশ্চয়ই দেখেছেন। এখানে দিদি আমি রাইটারদের নিয়ে আসার চেষ্টা করি, যে একটা বই লেখার পেছনে আপনি যেটা বলছেন অনেক পরিশ্রম থাকে, অনেক হার্ডওয়ার্ক থাকে। এরামই রাইটাররা আসে, এটা কিন্তু গ্লোবাল আসে। এই বুকস টু রিডে বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন দেশ থেকে রাইটাররা তাদের বইটা এবং তাদের জীবনের যে জার্নিটা, বইটা লেখার ক্ষেত্রে কিভাবে হয়েছে, তাদের প্যাশনের কথা, তাদের ইমোশন, তাদের লড়াই, সেটা শেয়ার করে। আমিও চাইবো যারা এই ধরনের বুকস টু রিডে জয়েন করতে চান, লিখতে চান, দিদির সাথে যোগাযোগ করবেন। দিদি আমাকে নেটওয়ার্ক করে দিতে পারলেই আমি সেইটা কাজগুলো করতে পারবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ব্লগ।